নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার সুৎখোর ইউনুস আবার নতুন খেলা শুরু করেছেন। আমি তাকে বলেছি না যে তিনি রাজাকার, তার সঙ্গী সাথীরা রাজাকার। জলজ্যান্ত প্রমাণ আপনাদের সামনে হাজির করছি। বাংলাদেশের সংবাদপত্র টিভি চ্যানেল এই খবরটা করেনি, কিন্তু 27 ফেব্রুয়ারি আনন্দবাজার পত্রিকায় এই খবরটি বেরিয়েছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রাবাসের নাম গণহত্যাকারী এক রাজাকারের নামে রাখা হয়েছে, যিনি চট্টগ্রামের কসাই নামে পরিচিত। তার নাম ফজলুল কাদের চৌধুরী ওরফে ফকা চৌধুরী। তার ছেলের নাম সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরী। এই ফজলুল কাদের চৌধুরী রাজাকার ছিলেন, পাকিস্তানের পাচারা দালাল ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের নির্যাতন করেছিলেন। চট্টগ্রামের মানুষ জানেন। তারপর দেশ স্বাধীন হওয়ার পর পালাতে গিয়েছিলেন, ধরা পড়ে যান, ঢাকার কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যু হয়। তার ছেলে বিএনপির সভানেত্রী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরামর্শদাতা ছিলেন। মুক্তিযুদ্ধ বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হয়, প্রাণদণ্ড হয় এবং সেই সাজা এক্সিকিউট হয়। সেই ফকা চৌধুরীর নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রাবাসের নামকরণ এটাই প্রমাণ করে যে মোহাম্মদ ইউনূসের সরকার আসলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। আয়োটা অফ ডাউট রাখবেন না। ইউনূস নিজে চট্টগ্রামের লোক, তার প্রেস সচিবও চট্টগ্রামের লোক। তাহলে ইউনূসের যেখানে জন্ম, বেড়ে ওঠা, সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রাবাসের নাম একজন মুক্তিযুদ্ধ বিরোধী অপরাধীর নামে করার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয় মুক্তিযুদ্ধের চেতনাকে মুছতে চাইছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সংবাদ মাধ্যম নিজেরাই একটা সেন্সরশিপ চালু করেছে, কারণ তারা যদি এই খবরগুলো প্রকাশ করে বা টিভি চ্যানেল দেখায়, তখন তাদেরকে পতিত স্বৈরাচারের দালাল হিসাবে দেখে দেওয়া হবে, তাদের চাকরি নিয়ে টানাটানি হবে, এমনকি তারা ফিজিক্যাল অ্যাসল্টেরও মুখোমুখি হতে পারে। সেজন্য বাংলাদেশের সংবাদ মাধ্যম এই ধরনের খবরগুলোকে সযত্নে এড়িয়ে চলে, যাতে তাদের উপর কোনো রকম প্রত্যাঘাত না হয়। বহু সাংবাদিক চাকরি হারিয়েছেন, অনেকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে। ইউনূস বাংলাদেশের নতুন ইতিহাস লিখতে চায়। সেই ইতিহাসের প্রাণপুরুষ জামাতে ইসলামী, আল শামস, আল বাদার, পাকিস্তানি সেনা, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। কারণ ইউনূস হচ্ছে রাজাকারের বাচ্চা, ওর প্রেস সচিব হচ্ছে রাজাকারের বাচ্চা, ওর যে উপদেষ্টারা আছেন তাদের মধ্যে অনেকেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশের মানুষ জানেন, আমি কোনো নতুন কথা বলছি না। বাংলাদেশের মানুষ জানেন এদের ব্যাকগ্রাউন্ড কি। আর এই ছাত্ররা, এই মাহফুজ, নাহিদ, সার্জিস, হাসনাত, এর একটা অন্ধকার শক্তি, এর একটা অপশক্তি, এরা কালো শক্তি। এরা বাংলাদেশের স্বাধীন অস্তিত্বকে চিরকালের জন্য বিসর্জন দিয়ে পাকিস্তানের কলোনি বানাতে চায় বাংলাদেশকে। এই যে নতুন দল তৈরি হবে, কয়েকদিনের মধ্যেই হবে। নাহিদ ইসলাম তার হর্তাকর্তা হবেন। নাহিদ ইসলামের ছেড়ে দেয়া মন্ত্রকগুলোর দায়িত্ব পেয়েছেন হিজবুত তাহরিরের জঙ্গি, ইউনূসের বাসায় অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজ। আবার মুক্তিযোদ্ধা কারা তার সংজ্ঞাও বদলে দিচ্ছে ইউনূস সরকার। অর্থাৎ রণাঙ্গনে যারা যুদ্ধ করেছেন তারাই নাকি শুধু মুক্তিযোদ্ধা, আর যারা মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন লজিস্টিক্স দিয়ে, আশ্রয় দিয়ে, বহু নারী শক্তি এর মধ্যে ছিল,
তাদেরকে আর মুক্তিযোদ্ধা বলা হবে না, তাদেরকে নতুন টার্মিনোলজিতে অভিহিত করা হবে। অর্থাৎ যারা এতদিন মুক্তিযোদ্ধা হিসাবে সমাজে পরিচিত ছিলেন, রাতারাতি তাদের মুক্তিযোদ্ধা এই খেতাবটা কেড়ে নেওয়া হবে। এটা সামাজিক অসম্মান। বিশেষ করে আওয়ামী লীগের সমর্থক, কর্মী, বুদ্ধিজীবী নেতাদের অসম্মানিত করার জন্য সুদি ইউনূস সরকারের এই নতুন চক্রান্ত। তবে সুদি ইউনূসকে করকে দিয়েছেন সেনাপ্রধান। আপনারা সেনাপ্রধানের বক্তব্য নিশ্চয়ই শুনেছেন। একবারের জন্য বলেননি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে বক্তব্য সেনাপ্রধান দিয়েছেন তাতে বারবার করে তিনি ডক্টর ইউনূস বলেছেন, অত্যন্ত রাগতভাবে। এবং তিনি দাবি করেছেন যে নির্বাচনের রোডম্যাপ নিয়ে তার যে বক্তব্য তার সঙ্গে ইউনূস সহমত। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিপুল সংখ্যক সেনা রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে যায়। একটা লুক্রেটিভ অ্যাসাইনমেন্ট, মোটা অঙ্কের ডলার তারা রোজগার করে এবং রাষ্ট্রপুঞ্জের পিসকিপিং ফোর্সে যোগদান করার সুযোগ পাওয়ার জন্য বাংলাদেশ সেনার মধ্যে রীতিমতো ধরাকড়ি চলে। এখন রাষ্ট্রপুঞ্জে পিস কিপিং ফোর্সে যাদের অংশগ্রহণ সবচেয়ে বেশি, সেই দেশের সেনা যদি দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে না পারে, যদি তাদের চোখের সামনে ঐতিহাসিক ৩২ নম্বর ধানমন্ডি ভেঙে চুরমার করে দেওয়া হয়, সেনাকে ভুয়ো ভুয়ো স্লোগান শুনতে হয়, তাহলে সেনার আত্মমর্যাদায় আঘাত লাগে। সেনাপ্রধান কিন্তু সেনার এই অসন্তোষটাই জানিয়েছেন এবং তিনি কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে এনাফ ইজ এনাফ। এরকম চলতে থাকলে মার্শাল ল প্রবর্তন করার ব্যাপারেও তিনি পিছপা হবেন না, স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। বলেছেন যারা ঝগড়াঝাটি করছে, যারা কাদা ছোড়াছুড়ি করছে, তাদেরকে বলে দিচ্ছি এরকম চলতে থাকলে আমাকে ওই পথ নিতে হবে। ওই পথ মানে কি? মার্শাল ল। পরিষ্কার চেতাবনী দিয়েছেন। এবং সেনা যে ইউনূস সরকারকে সমর্থন করেছিল সেটা তো নিয়ে কারোর সন্দেহ নেই, কিন্তু সেনা বীতশ্রদ্ধ। নোবেল শান্তি পুরস্কার জয়ী ইউনূস বাংলাদেশে যে অশান্তির বাতাবরণ তৈরি করেছে তাতে বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ এবং একই সঙ্গে সেনাবাহিনী। সেনাপ্রধান কি বলেছেন? বিগত ৮ মাস ধরে যা হয়েছে, এনাফ ইজ এনাফ। হি ওয়ান্টস টু গেট রিড অফ ফ্রম দিস ক্রাইসিস। পরিষ্কার। সেনাপ্রধানকে আক্রমণ করা হবে, বলা হবে ভারতের দালাল, কারণ তিনি নির্বাচন চেয়েছেন, ভারত নির্বাচন চেয়েছে, আমেরিকা নির্বাচন চেয়েছে। নির্বাচন না হলে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক ভারতবর্ষ তো করবেই না। বৃহৎ প্রতিবেশীর সঙ্গে এই হোস্টাইল সম্পর্ক যদি অন্তর্বর্তী সরকার চালিয়ে যেতে চায়, চালাতেই পারে, কিন্তু নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসুক না কেন, বৃহৎ প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে, পূর্ণ কূটনৈতিক সম্পর্ক, এবং আমরা চেষ্টা করব সম্পর্কের সোনালী অধ্যায় রচনা করার জন্য। বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের ক্ষোভ নেই, যদিও বাংলাদেশের ৩০% মানুষ অত্যন্ত ভারত বিরোধী। এরা ৭১ সালেও মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি, এরা রাজাকারের। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. উত্তরাধিকারী এরা আল বাদার আল শামসের পতাকাটা এখনো ধরে রেখেছে। এরা বাংলাদেশকে পাকিস্তানের কলোনি বানাতে চায়। এই অংশটুকু বাদে বাকিটা, একটা অংশ ভারতকে ভালো বন্ধু বলে মনে করে, একটা অংশের ভারতের সম্পর্কে কিছু ক্ষোভ অনুযোগ আছে, কিন্তু তারা ভারতকে শত্রু বলে মনে করে না। কিন্তু জামাতে ইসলামী সহ এই সমস্ত র্যাডিকাল ইসলামের যারা সমর্থক, তারা ভারতকে শত্রু রাষ্ট্র বলে মনে করে। কিন্তু তারা কখনোই বাংলাদেশে অ্যাজ অফ নাও সংখ্যাগরিষ্ঠ মানুষ নয়।
ইউনূস হচ্ছে ওই 25-30% মানুষের প্রতিনিধিত্ব করেন। সেই জন্যই বলেছিলেন না, আমি রিসেট বাটন পুশ করে দিয়েছি। মুক্তিযুদ্ধ আবার কি, সবকিছুই হয়েছে জুলাই অগাস্টে। দেখুন, শেখ মুজিব, তার স্ত্রী, শেখ পরিবারের সদস্যদের নামে বাংলাদেশে বহু স্থাপত্য, বহু প্রতিষ্ঠানের নামকরণ হয়েছে। আমি এগুলোকে সমর্থন করি না, কয়েকটা থাকতে পারে, কিন্তু বাংলাদেশে 100টা প্রতিষ্ঠানের মধ্যে যদি 90টার বেশি শেখ পরিবারের লোকজনদের নামে নামকরণ হয়, সেটা অত্যন্ত দৃষ্টিকটু, একদমই ভালো লক্ষণ নয়। ভারতবর্ষ কিন্তু এই ঘটনা আছে। নেহেরু গান্ধী পরিবারের নামে ভারতবর্ষে কটা সরকারি প্রকল্প আছে, কটা স্টেডিয়াম আছে, কটা এয়ারপোর্ট আছে, অগন্তি। লাল বাহাদুর শাস্ত্রীর নামে কটা আছে? অনেক ভাবনা চিন্তা করে আপনি একটা দুটো পেতে পারেন। আচ্ছা, নরসিংহ রাওয়ের নামে তো কোনো প্রকল্পই নেই, যে নরসিংহ রাও ভারতবর্ষকে উদার অর্থনীতির পথে নিয়ে গিয়েছিলেন, যার মরদেহ কংগ্রেসের সদর দপ্তর 24 নম্বর আকবর রোডে প্রবেশ করার অনুমতি পায়নি। তাহলে বাংলাদেশে শেখ পরিবার মনে করত তারাই হচ্ছে মুক্তিযুদ্ধের শেষ কথা, আর আমাদের দেশেও নেহেরু গান্ধী পরিবার মনে করত দেশের স্বাধীনতায় তারা ছাড়া আর কেউ নেই। সুভাষ বোস নেই, বল্লভভাই প্যাটেল নেই, অন্যান্য কেউ নেই, সব করেছে নেহেরু গান্ধী পরিবার। ঠিক যেমন শেখ হাসিনা মনে করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সব থেকে বেশি ভূমিকা তাদের। সম্পূর্ণ ভুল ন্যারেটিভ। বঙ্গবন্ধুর ভূমিকা ঐতিহাসিক বাংলাদেশের স্বাধীনতার জন্য, কিন্তু একা বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা আনেননি, তাতে বাংলাদেশের অনেক মানুষের সহযোগিতা ছিল, ভারতের ছিল, কিন্তু বাংলাদেশের যারা বঙ্গবন্ধুর সহযোগী ছিলেন তাদের কথা সেভাবে কিন্তু শেখ হাসিনা মনে রাখেননি। এই নিয়ে বাংলাদেশের মানুষের মনে ক্ষোভ আছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মনেও ক্ষোভ আছে। কিন্তু মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। সেই ঐতিহ্য, সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা ইউনূস করছে, তার সাঙ্গপাঙ্গরা করছে। তার বিরুদ্ধেই তো বাংলাদেশের লড়াই। সেনাপ্রধান ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, এই হচ্ছে টাইম লাইন, এর মধ্যে নির্বাচন করুন, না হলে তল্পা গুটিয়ে যেখান থেকে এসেছিলেন সেখানে চলে যান, বাকিটা আমরা বুঝে নেব। তবে ইউনূস ভয়ঙ্কর বদমাইশ, ধূর্ত। ও কিন্তু মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। সেনাপ্রধানকে সরানোর চক্রান্ত হচ্ছে। যারা বিপ্লবী সরকার গঠন করতে চান তারা কিন্তু নির্বাচন চান না, তাদের মধ্যে ফরহাদ মাজাহার আছেন। এই ধূর্ত লোকটা একসময় আগুনখোর বিপ্লবী ছিল। আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, কলকাতায় 70-এর দশকে যে নকশাল আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন থেকে উৎসাহিত হয়ে 91 সালে বাংলাদেশে আনসার বিদ্রোহ করতে চায় ফরহাদ মাজাহার। তারপরে দেশ ছাড়া হয়, আমেরিকায় চলে যায়, ফিরে আসে, রাতারাতি বোল বদলে সে এখন ধর্মগুলো হয়েছে। সে বলে ধর্মনিরপেক্ষতা, ওটা তো গলায় জড়ানো বিষধর সাপের মতো। এই ম্যাপুজ ট্যাপুজদের হচ্ছে পরামর্শদাতা, গুরু। এরাই বলছে বিপ্লবী সরকার। প্রথম কথা, জুলাই অগাস্টে বাংলাদেশে যেটা হয়েছে সেটা বিপ্লব নয়, সেটা অভ্যুত্থান। সেনাপ্রধান কিন্তু এদের রোষের মুখে পড়েছেন, তাকে হটানোর জন্য চক্রান্ত হবে। সেনাবাহিনীর মধ্যে কট্টর ইসলামিক দর্শনে বিশ্বাসী লোকজন আছে, তারা কিন্তু চেষ্টা করবে সেনাপ্রধানকে হটাবার, এবং তাতে অন্তর্বর্তী সরকার সহায়তা করবে। কারণ ইউনূসের এখন দু চোখের বিষ হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কারণ ইউনূসের নোংরা খেলা ধরে ফেলেছেন ওয়াকার। ইউনূস রাষ্ট্রপতি হতে চায়, কিন্তু শাহাবুদ্দিনকে সরাতে পারছে না সেনা এবং বিএনপির আপত্তিতে। তাই রাষ্ট্রপতিকে ব্যক্তিগতভাবে অপমান করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে যাতে সম্মান বাঁচাতে শাহাবুদ্দিন পদত্যাগ করেন।
তারপর সুপ্রিম কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতি হবেন, তিনি ইউনূসের নাম রেকমেন্ড করবেন এবং ইউনূস রাষ্ট্রপতি হবেন। এটা ইউনূসের ছক। সেনাপ্রধান ধরে ফেলেছেন সেনাপ্রধান। সেই জন্য বলছেন নির্বাচন, এবং বিএনপি যদি ধরুন ক্ষমতায় আসে, কোনো অবস্থাতে ইউনূসকে তারা রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করবে না। তাই ইউনূস মরিয়া হয়ে গেছে। যে কোনো মূল্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে যদি ওই পদে বসা যায়। নির্বাচন না, কিসের নির্বাচন? সংস্কারের ধুয়ো তুলে এই সুদী বৃদ্ধ ক্ষমতা ভোগ করতে চাইছে চর্বচস্যলের চেপেও। সেনাপ্রধান ও নোংরা খেলাটা ধরে ফেলেছে। সেই জন্য আমি তো বলবো অপমান করেছে সেনাপ্রধান, পরিষ্কার। নইলে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস, সবাই তাকে এইভাবেই সম্বোধন করেন। সেনাপ্রধান শুধু ডক্টর ইউনূস বলে চালিয়ে দিল। এই ইঙ্গিতটা কিন্তু লাউড অ্যান্ড ক্লিয়ার যে সম্পর্ক তলানিতে ঠিক আছে। এই যে ছাত্রদের যে দল, সেই দল যে ইউনূস সরকারের মদতে হচ্ছে সন্দেহ। এই যে নাহিদ ইসলাম পদত্যাগ করলেন, তারপরে সাংবাদিক বৈঠক করেছিলেন। হি ইজ প্ল্যান্ড বাই টু ব্যুরোক্র্যাটস। একটা হচ্ছে ইউনূসের চামচা প্রেস উপদেষ্টা শফিকুল আলম আর তার ডেপুটি। আচ্ছা, একজন লোক পদত্যাগ করে দল করবে, সে সরকারের অংশ নয়, সে সাংবাদিক বৈঠক করছে। সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত সরকারি কর্তারা। এর থেকে কি প্রমাণ করে? যে অন্তর্বর্তী সরকারের সব রকম সাহায্যেই নতুন দলটা তৈরি হচ্ছে। কয়েকদিন আগে ঢাকার একটা 5তলা হোটেলে আর্মি, নেভি, এয়ারফোর্সের চিফ, প্রাক্তন সেনাকর্তারা, কিছু রাজনৈতিক দলের লোকজন, কিছু বুদ্ধিজীবী, মূলত সেনাকর্তারা একটা থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করেছেন। সেই থিঙ্ক ট্যাঙ্কে কারা ছিলেন বিস্তারিতভাবে নাম বাংলাদেশের অনেকগুলো কাগজে বেরিয়েছে, কিন্তু ছোট করে। কিন্তু সেখানে কি আলোচনা হয়েছে সেটা কিন্তু জানা যায়। দেখুন, ওই থিঙ্ক ট্যাঙ্কের আত্মপ্রকাশের 48 ঘন্টার মধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একেবারে ঝেড়ে কাপড় পরিয়ে দিলেন ইউনূসকে, পরিষ্কার হুঁশিয়ারি দিলেন, বলতে পারেন হুমকি দিলেন। হয় ইউনূসকে সেনার কথা শুনে চলতে হবে, সেনা যা বলছে সেই রোডম্যাপ ফলো করতে হবে, নইলে বাক্স প্যাটেরা গুছিয়ে বাংলাদেশ ছাড়তে হবে। ইউনূসকে দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে।